আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি না কাউকে তেল মারবো, না কারো নামে অপপ্রচার করব। আমি আমার নলেজে যতখানি আছে ততটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারপরে যদি অপ্রাসঙ্গিক কিছু পেয়ে থাকেন আমার ভিডিওতে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। শেখ হাসিনার শাসনামলে গত 16 বছর কি কি ঘটেছে আপনারা অবশ্যই সেটা দেখেছেন। রাস্তার আনাচে কানাচে যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবগুলোই তার এবং তার বাবার নামে। সব কিছুই যেন বঙ্গবন্ধুময়। তাহলে কি বঙ্গবন্ধু একাই বাংলার অবিসংবাদিত নেতা? তার মতো আর এরকম নেতা কি আর কেহ ছিল না বাংলার ইতিহাসে? বা বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু একাই কি ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নাকি অন্য কারো সহযোগিতা ছাড়া তিনি নিজে একাই এই দেশকে গঠন করতে পেরেছে? কেনই বা শুধু তার নামেই আজকে বলা হচ্ছে এই দেশ বঙ্গবন্ধুর? এই প্রশ্নগুলো আমাদের মাথা অনেকেরই ঘুরপাক খাচ্ছে, আর এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওটি করতেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। একটা কথা চিন্তা করুন, বাংলায় একটি প্রবাদ আছে, লেবুর রস টক কিন্তু অতিরিক্ত কচলাইলে সেটা তিতা হয়। এই কথাটা আমি কেন বললাম সেটা আপনাকে একটু ভিডিওর শেষ দিকে আমি বলবো। দেখুন, মুক্তিযুদ্ধের কথা যদি আলোচনা করি, সেখানে বঙ্গবন্ধু, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্নেল আতাউল গনি ওসমানী, যাকে কমান্ডার হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে আমরা জানি। এরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু আপনি যদি আজকের ক্লাস 9, 10, ইন্টারমিডিয়েট এই ইতিহাস বইগুলো পর্যালোচনা করেন, দেখবেন তাদের কথা খুব কমই তুলে ধরা হয়েছে এই বইগুলোতে। একচেটিয়াভাবে বঙ্গবন্ধুকেই তুলে ধরা হয়েছে গত 15 বছর যাবৎ। কিন্তু কেন? তারা কি আসলেই নগণ্য ছিল এই বাংলার ইতিহাসে? না। আপনি যদি দেখেন, চিন্তা করেন, তাজউদ্দিন আহমেদ তিনি ছিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের তৎকালীন খাজা নাজিমুদ্দিন বলেছিলেন বঙ্গবন্ধুকে অনেক ইনিয়ে বিনিয়ে বা কৌশলে বুঝিয়ে বসে আনা সম্ভব, কিন্তু তাজউদ্দিন আহমেদকে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তিনি ছিলেন একরোখা এবং সে দেশের জন্য ছিল জিরো টলারেন্সের ভূমিকায়। দেশের বিষয়ে সে কখনোই বিন্দুমাত্র কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না। তিনি যখন প্রথম ভারত গিয়েছিলেন তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তার প্রথম সাক্ষাৎ, এবং তখন সে বলেছিল যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা তারা করতে চায়। তখন তাজউদ্দিন আহমেদ বলেছিল এই যুদ্ধটা আমাদেরকেই করতে দিন। এরকমটাই ছিল তাজউদ্দিন আহমেদের আত্মবিশ্বাস। মুক্তিযুদ্ধের শেষের দিকের একটা ঘটনা, তিনি যখন কলকাতার তার ভাড়াকৃত বাড়িতে খাবারের আয়োজন করেছিলেন, সেখানে 2 ধরনের খাবার রান্না করা হয়েছিল। একটা ছিল মন্ত্রীদের জন্য যারা সম্মানিত ব্যক্তি, এবং অন্যটি ছিল সাধারণ মানুষের জন্য। মন্ত্রীদের জন্য খাবারের আয়োজনটা ছিল অনেক ভালো। তাজউদ্দিন আহমেদ যখন খাবার খেতে আসলেন তখন সে খাবার দেখে রেগে গিয়ে তার সহকর্মীকে ডাক দিলেন এবং বললেন সাধারণ খাবার কোথায়? তখন তার সহকর্মী বলেছিলেন এই খাবারটা একান্তই আপনার জন্য এবং মন্ত্রীদের জন্য বানানো হয়েছে, যেখানে ছিল মোরগ পোলাও এবং বাহারি রকমের সুস্বাদু খাবার, আর সাধারণ খাবারে ছিল শুধুমাত্র ছোট মাছ, আলুর তরকারি, ডাল, ভাত। তখন সে বলেছিল আমার দেশের জনগণ ডাল ভাত খাবে, না খেয়ে থাকবে, আর আমি পোলাও কোরমা খাবো, এটা কখনোই হতে পারে না। এই বলে সে তখন সেই খাবার প্রত্যাহার করেছিল। এরকম অনেক অনেক ঘটনা ছিল তার জীবনে। মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনেক বেশি। বহির্বিশ্বের সমর্থন যোগানো, যুদ্ধে অংশগ্রহণকারী বাঙালিদের প্রশিক্ষণের ব্যবস্থা, এগুলো সব তিনি অনেক নিখুঁতভাবে প্রচেষ্টার মাধ্যমে কার্যকর করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের একটি ব্যারাকে গিয়ে বলেছিলেন মুছে যাক তাজউদ্দিনের নাম, মানে মুছে যাক আমার নাম, উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশ। এভাবেই সে অনুপ্রেরণা দিয়েছিল মুক্তিযোদ্ধাদের। কিন্তু আজ কতখানি বা আমরা তাকে নিয়ে আলোচনা করছি, কতখানি বা ইতিহাসের পাতায় তাকে তুলে ধরা হয়েছে গত 15 বছরে। এবার আসা যাক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুর পাশাপাশি সবসময় তাকে দেখা যেত। যেখানে ছিলেন বঙ্গবন্ধু তার পাশেই থাকতো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন এই তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই বাংলায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করায় এবং সমর্থন দেওয়ার কারণে পাক হানাদার বাহিনীরা তাকে মাওলানা হওয়া সত্ত্বেও কাফের বলে তার বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশ ও জনগণের পক্ষে কথা বলতেন। তার কণ্ঠ ছিল বলিষ্ঠ দেশ ও জনগণের স্বার্থে। সে ছিল দেশের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু কতখানি বা আলোচনা করা হয় তাকে নিয়ে, কতখানি বা তাকে তুলে ধরা হয়েছিল গত 15 বছরের ইতিহাসে। পাঠ্য বইয়ে তাদেরকে একেবারেই নগণ্য পরিমাণে তুলে ধরা হয়েছে, যেটা আপনারাও জানেন। এবার চলুন কথা বলি বাংলার এক বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কথা। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানি পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর। যখন 25শে মার্চ পাকিস্তানি বাহিনীরা বাঙালিদের উপর অকাতরে নির্যাতন শুরু করে, তখন সে তার পাকিস্তানি অধিনায়ককে গ্রেপ্তার করে বিদ্রোহ ঘোষণা করেন এবং 27শে মার্চ বঙ্গবন্ধুর নামে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে বার্তা প্রেরণ করেন। তিনি ছিলেন অন্যতম একজন প্রধান সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান। কিন্তু কতখানি বা তাকে আলোচনা করা হয়েছে গত 16 বছরের ইতিহাস পর্যালোচনায়। শুধু তাকে আলোচনা করা হয়নি সেটাই না, তাকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা রাজাকার বলেও আখ্যায়িত করেছিলেন। কিন্তু কেন তাকে এভাবে অপমান করা হবে? সে কি কম গুরুত্বপূর্ণ ছিল বাংলার ইতিহাস গড়ায়, বাংলার মুক্তিযুদ্ধে, বাংলা সৃষ্টির ইতিহাসে? এভাবেই বৈষম্য ছড়িয়ে দেওয়া হয়েছিল বাংলার চারিদিকে গত 15 বছরে। এমনকি যে যতখানি মর্যাদা পেত তাকে ততখানি না দিয়ে, যে যতখানি মর্যাদা না পাওয়ার তাকে তার চেয়ে বেশি মর্যাদাবান করেছিল গত 15 বছরে। আর তাই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম, লেবু টক বা বেশি কষলাইলে সেটা তিতা হয়ে যায়। ঠিক তেমনি বঙ্গবন্ধুকে নিয়ে এত পরিমাণে আলোচনা, তাকে নিয়ে এত পরিমাণে চর্চা, যে মানুষ আজ তাকে নিয়ে চর্চা করতে করতে তার যত নিন্দনীয় দিকগুলো ছিল সেগুলো তুলে ধরতেছে জনসম্মুখে। তাকে অপমান, লাঞ্ছিত করা হচ্ছে শুধুমাত্র তার মেয়ের এই একনায়কতন্ত্র এবং স্বৈরাচারের কারণে। বঙ্গবন্ধুকে নিয়ে মানুষের যতখানি না ভুল ধারণা ছিল, তার চেয়ে এখন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই ধারণা, এবং তাকে নিয়ে যে সম্মান মানুষের মনে ছিল সেটা দিন দিন লোপ পাচ্ছে। মূল কারণ তাকে একচেটিয়াভাবে সকলের কাছে তুলে ধরার জন্য এবং অন্যান্য অবিসংবাদিত যেই স্মরণীয় নেতা আছে তাদেরকে জনসম্মুখীন থেকে দূরে সরানোর জন্য। আজ রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে বঙ্গবন্ধু, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু, নতুন নতুন শত শত শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু, নতুন যাই হচ্ছে সব কিছুই যেন বঙ্গবন্ধুময়। পুরা দেশটাই বঙ্গবন্ধুময়। আদৌ কি অন্য কোনো দেশে এরকম আছে? সে দেশের যত বড়ই নেতা হোক তার নামে এত কিছু আপনি কি দেখাইতে পারবেন? আমার মনে হয় না। কারণ তারা স্মরণীয় নেতা, তাই বলে তাদের নামে সব কিছু হবে এটা কখনোই অন্য কোনো দেশ এরকমটা গুরুত্ব দেয় না বা এরকমটা চিন্তাও করে না। এগুলো হচ্ছে যে এক ধরনের বৈষম্যমূলক চিন্তাভাবনার ফল। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইতিহাস কখনো একজনের হাতে গড়ে ওঠে না, কোনো দেশ কখনো একজনের দ্বারা স্বাধীন হয় না, কোনো সফলতা কখনোই একজনের দ্বারা হয় না। সেখানে আশেপাশে আরও অনেকের সহযোগিতার প্রয়োজন হয়। যখন স্মরণ করতে হবে তখন তাদেরকেও স্মরণ করা উচিত, ইতিহাসে তাদেরকেও আলোচনা করা উচিত, যেটা একেবারেই করা হচ্ছে না বর্তমান বাংলাদেশের বিগত 15 বছরের ইতিহাসমূলক আলোচনায়। তাই আজ বঙ্গবন্ধু হচ্ছে মানুষের ঘৃণার পাত্র। যদি আমার কথায় কোনো অপ্রাসঙ্গিক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি তেমন বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি পারসন না, জাস্ট নিজের সচেতনতামূলক জায়গা থেকে যতখানি জানি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।